বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আবার মিলিত হলাম যথারীতি দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নিয়ে। আমরা ইতিপূর্বে দ্বিতীয় অধ্যায়ের 6টি ক্লাস নিয়েছি। আমরা যেই অংশে আছি সেটা নগদান বহি নিয়ে আলোচনা করছিলাম। নগদান বইয়ের যথাক্রমে আমরা এক ঘরা নগদান বই, দুই ঘরা নগদান বহি নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ মমতাজউদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আজকের আলোচনার বিষয় বাট্টা কাকে বলে, বাট্টার প্রকারভেদ, 3 ঘরা নগদান বই কাকে বলে এবং 3 ঘরা নগদান বই সংক্রান্ত ব্যবহারিক সমস্যা এবং সমাধান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ইতিপূর্বে 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই এবং 3 ঘরা নগদান বই আলোচনা করেছিলাম, ছক দেখিয়েছিলাম। 3 ঘরা নগদান বইয়ের ছকও আমরা দেখিয়েছি, কিন্তু ব্যবহারিক সমস্যা আমরা সমাধান করিনি। আজকে আমরা ব্যবহারিক সমস্যার সমাধান করব। তার আগে যে বিষয়টি জানা দরকার সেটা বাট্টা কাকে বলে, বাটার প্রকারভেদ এবং 3 ঘরা নগদান বই কাকে বলে। তারপরে আমরা ব্যবহারিক সমস্যা নিয়ে আলোচনা করব। বাট্টা কাকে বলে আমরা একটু জেনে নিই। পণ্য বিক্রেতা পণ্যের মোট বিক্রয় মূল্য থেকে বিক্রয় বৃদ্ধি এবং বিক্রয় মূল্য দ্রুত আদায়ের নিমিত্তে ক্রেতাকে বা দেনাদারকে যে পরিমাণ ছাড় দেয় তাকে বাট্টা বলে। অর্থাৎ কোনো বস্তু বা সেবার প্রকৃত মূল্য অপেক্ষা কম বা ছাড়কৃত মূল্য ক্রয় করা সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হলো তাকে বাট্টা বলে অভিহিত করা হয়। বাট্টা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির মন গড়া বিষয় নয়, তা ব্যবসায়ের প্রচলিত নিয়ম অনুসারে বা ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে সম্পাদিত হয়ে থাকে। আচ্ছা, বাট্টা তাহলে কি? বাট্টা কোনো বিক্রেতা যখন তার বিক্রিত মূল্য থেকে কম গ্রহণ করে, যতটুকু কম গ্রহণ করে সেই অংশটুকুকে আমরা বাট্টা বা ডিসকাউন্ট বলে থাকি। এই বাটা বা ডিসকাউন্ট কেন বিক্রেতা প্রদান করে থাকে? আমরা যখন বাজারে পণ্য ক্রয় করতে যাই সেক্ষেত্রে পণ্যের যে লিখিত মূল্য থাকে পণ্যের উপর, আমরা কিন্তু তার চেয়ে একটু কম প্রত্যাশা করি। সমস্ত ক্রেতাই কম মূল্যে ভালো পণ্য কিনতে আগ্রহী। সবাই আমরা বাজারে গিয়ে বলি ভালো জিনিসটি দেওয়ার জন্য এবং কম দামে, অর্থাৎ অপেক্ষাকৃত কম দামের ভালো জিনিস আমরা কিনতে আগ্রহ বোধ করি। এই ক্ষেত্রে বিক্রিত পণ্য, যে পণ্য বিক্রি করা হবে, পণ্যের গায়ে যে লিখিত মূল্য লেখা থাকবে সেই মূল্য থেকে বিক্রেতা, ধরো একটি পণ্যের ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপি লেখা আছে 100 টাকা, আমরা বলবো যে এখান থেকে কিছু কম পাওয়া যায় কিনা। যদি এখান থেকে কিছু কম পাওয়া যায়, যতটুকু কম পাওয়া যাবে সেই অংশটুকুকে আমরা বাট্টা বলে থাকি। অর্থাৎ বিক্রেতা দেনাদারকে যে পরিমাণ ছাড় দেয়, কম মূল্য গ্রহণ করে, সেটাকেই আমরা বাট্টা বলে থাকি। এবং এই বাট্টাটা সাধারণত লিখিত আকারে থাকে। এটা ব্যবসায়িক চুক্তিরই একটি অংশ হিসেবে বিবেচিত হয়। বাট্টা কত প্রকার আমরা একটু দেখে নিই। বাট্টাকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টাকে ভাগ করা হয়েছে ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। নগদ বাট্টাকে ভাগ করা হয়েছে প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা। প্রথমে আমি আলোচনা করব কারবারি বাট্টা কাকে বলে। কারবারি বাট্টাটা হলো এরকম যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় লিখিত মূল্য থেকে বিক্রেতা যে পরিমাণ মূল্য ক্রেতার কাছে ছাড় দেয় সেই অংশটুকুকে কারবারি বাট্টা বলে। অন্যভাবে যদি আমরা বলতে পারি, ক্রেতা পণ্য ক্রয়ের সময় বিক্রয় মূল্য থেকে যে মূল্যে বিক্রেতা বিক্রয় করতে রাজি আছে তখন তা থেকে যতটুকু পরিমাণ ছাড় দেয় সেই অংশটুকুকে আমরা বলবো কারবারি বাট্টা। কারবারি বাট্টার বৈশিষ্ট্য হলো যে ইহা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ যখন দর কষাকষি করা হয় ঠিক দর কষাকষির সময়ই এই অংশটুকু ছাড় দেওয়া হয়।
অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে দাম দর করা হয় সেই দাম দরের সময় যতটুকু ছাড় বিক্রেতা দেয় সেই অংশটুকুকে আমরা বলবো কারবারি বাটা। কাজেই এই অংশটুকু হিসাবের বইতে লিখিত হয় না বা লিখার প্রয়োজন পড়ে না। এটা সাধারণত ক্রয়ের সময়ও হয়, যে পণ্য ক্রয় করে সে ক্রয় বাট্টা পায়, আর যে বিক্রয় করে সেই ক্ষেত্রে বিক্রয় বাট্টা হিসেবে বিবেচিত হয়। আরেকটি হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টাকে প্রদত্ত বাটা এবং প্রাপ্ত বাটা হিসেবে বিবেচিত হয়। প্রদত্ত বাটা বা বাটা খরচ হিসেবে বিবেচিত, আর প্রাপ্ত বাটা হচ্ছে বাটা আয় হিসেবে বিবেচিত হয়। আমরা জানতে পারি বা জেনে থাকতে পারি যে 210 N30 এরকম বাটার একটি টার্মস রয়েছে, তোমরা ফিনান্স এটা পড়ে থাকতে পারো। 210 N30 চারটি বিষয় এখানে আছে। এটা পড়তে হলে আমাদেরকে পড়তে হবে 210 N30। অর্থাৎ একজন বিক্রেতা যখন পণ্য বিক্রয় করবে, বিক্রয়ের সময় বিক্রয় মূল্য যেটা লিখিত থাকবে, সেই লিখিত বিক্রয় মূল্যের সহিত যে শর্তটা দেওয়া থাকবে, বাটার শর্ত, এই শর্তটা যদি দেওয়া থাকে তাহলে ধরি আমরা শর্তে দেওয়া আছে বিক্রয় মূল্য 10,000 টাকা। 10,000 টাকা শর্ত দেওয়া আছে 210 N30। অর্থাৎ N30 অর্থ হলো যে ধারে বিক্রিত পণ্যের মূল্য অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। যদি ক্রেতা 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করে তাহলে সে 2% ডিসকাউন্ট পাবে। শর্তটা কিরকম হলো যে 30 দিনের মধ্যে নেট 30 N30 30 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতেই হবে, এবং সে যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে ডিসকাউন্ট রেট হবে 2%, যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে। তাহলে এই 10 দিনের মধ্যে পরিশোধ করলে আমাকে কিন্তু আর 10,000 টাকা পরিশোধ করতে হবে না। 10,000 টাকার উপর 2% কেটে রেখে অবশিষ্ট মূল্য পরিশোধ করতে হবে। এই অবশিষ্ট মূল্যটাকে ক্যাশ ডিসকাউন্ট নামে বিবেচিত হবে। সেটাকে বলা হবে ক্যাশ ডিসকাউন্ট বা নগদ বাট্টা। আর কারবারি বাটার অর্থ হলো 10,000 টাকা লিখিত মূল্য, বাট্টা সে 100 টাকা, তাহলে এই 9,900 টাকা হিসাবভুক্ত হবে, 10,000 টাকা হিসাবভুক্ত হবে না। এই বাটাটা হিসাবে মধ্যে আসবে না, এই 10,000 টাকা মূল্য হিসাবভুক্ত আসবে না, আসবে 9,900 টাকা। এই বাটাকে বলা হবে কারবারি বাটা। আর 10,000 টাকার উপর 2% করার পরে যেটা আসবে সেটাকে আমরা বলবো নগদ বাটা। নগদ বাটা হিসাবভুক্ত হবে আর কারবারি বাটা হিসাবভুক্ত হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাটা সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেলাম যে বাটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, কারবারি বাটা আর একটি হচ্ছে নগদ বাটা। কি কারবারি বাটা, নগদ বাটা। কারবারি বাটা হিসাবভুক্ত হয় না, এটি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির সময় এটা সেটেল হয়ে যায়। আর নগদ বাটা হিসাবভুক্ত হবে, এটি বিক্রয়ের এবং ক্রয়ের শর্ত সাপেক্ষে এটা কারবারে হিসাবভুক্ত করতে হবে। এরপরে আসি আমরা 3 ঘরা নগদান বই কাকে বলে। যে নগদান বইতে নগদ লেনদেন, ব্যাংক সংক্রান্ত লেনদেন এবং বাটা সংক্রান্ত লেনদেন টাকার অঙ্ক লেখার জন্য ডেবিট ক্রেডিট উভয় দিকে পাশাপাশি 3টি টাকার ঘর থেকে থাকে তাকে 3 ঘরা নগদান বই বলে। অর্থাৎ যে বইতে যথাক্রমে নগদ লেনদেনের জন্য নগদ টাকার ঘর, ব্যাংক সংক্রান্ত লেনদেনের জন্য ব্যাংক টাকার ঘর এবং বাটা সংক্রান্ত লেনদেনের জন্য বাটার ঘর লেখা থাকবে, এবং এটি পাশাপাশি নগদ, ব্যাংক এবং বাটার কলাম লিপিবদ্ধ থাকবে উভয় দিকে। অর্থাৎ 3 ঘরা নগদান বইয়ের ডেবিট দিকেও নগদ টাকা, ব্যাংকের টাকা এবং বাটা, ক্রেডিট দিকেও নগদ, ব্যাংক এবং বাটা লিপিবদ্ধ থাকবে, সেই বইকে আমরা বলবো 3 ঘরা নগদান বই। সুতরাং বলা যায় প্রতিষ্ঠানে নগদ প্রাপ্তি ও প্রদান, ব্যাংকে জমা ও খরচ এবং দেনাদার ও পাওনাদারের নিকট থেকে টাকা আদায় এবং প্রদান সংক্রান্ত প্রাপ্ত ও প্রদত্ত বাটা তারিখের ক্রমানুসারে
লিপিবদ্ধ করার জন্য যে নগদান বইতে ডেবিট ও ক্রেডিট উভয় পাশে 3টি করে টাকার ঘর রাখা হয় তাকে 3 ঘরা নগদান বই বলে। আমরা ছকের মাধ্যমে এটা আরো স্পষ্ট করে দেখাতে সক্ষম হব এবং তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই এটা দেখতে পাবে। তারপরেও আমরা একটু ছকটা এঁকে দেখাই। এর আগে আমরা 2 ঘরা নগদান বই এবং 3 ঘরা নগদান বই দেখিয়েছি, অঙ্ক করিয়েছি, আশা করি তোমাদের মনে আছে। এবারে আমরা 3 ঘরা নগদান বই সংক্রান্ত একটি ছক দাগে নিই। এটা হলো ডেবিট দিক। আমরা ছকে একটু লক্ষ্য করি, এটা ডেবিট দিক। ডেবিট দিকে তারিখ, হিসাবের খাত বা নাম অথবা বিবরণ লিখতে পারি আমরা, সংক্ষেপে বিবরণ লিখলেও চলবে, অত বড় লেখার দরকার নেই। তারপরে বিবরণ বা হিসাবের খাত যেটা লিখো, এটা রসিদ নম্বর, রেফারেন্স বা জাবেদা পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংকের টাকা, বাট্রা। অনুরূপভাবে ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, জাবেদা পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বাট্রা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ছকটা একটু ভালো করে লক্ষ্য করি। এখানে 2টি পক্ষ আছে অঙ্কের ছকে, 3 ঘরা নগদান বই ছক। এখানে আমরা লিখে ফেলি 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বইয়ের 2টি পক্ষ আছে, একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড। ডেবিট সাইডে যে ঘরের বিবরণটা আমরা দেখি, প্রথমে তারিখ, তারপর বিবরণের ঘর, রসিদ নম্বর, জাবেদা পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংকের টাকা, বাট্রা। অনুরূপভাবে ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, জাবেদা পৃষ্ঠা, নগদ, ব্যাংক এবং বাট্রা। আমরা যখন 2 ঘরা নগদান বই করেছিলাম সেই ক্ষেত্রে আমাদের এই বাট্রার ঘরটা, 2 দিকের বাট্রার ঘরটা ছিল না, তখন 2টি কলাম ছিল, একটি নগদ এবং ব্যাংকের টাকা। 3 ঘরা নগদান বইয়ের এর সাথে যুক্ত হয়েছে শুধুমাত্র বাট্রা, 2 পাশে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে 2টি ঘর যুক্ত হয়েছে। তাহলে আমরা ডেফিনেশন থেকে আমরা দেখলাম যে 3 ঘরা নগদান বই কাকে বলে। যে নগদান বইতে নগদ টাকা, নগদ সংক্রান্ত লেনদেনের জন্য নগদ টাকার ঘর, ব্যাংক সংক্রান্ত লেনদেনের জন্য ব্যাংকের ঘর এবং বাটা সংক্রান্ত লেনদেনের জন্য বাটার ঘর উভয় দিকে লিপিবদ্ধ থাকবে, সেই বইকে আমরা বলবো 3 ঘরা নগদান বই। আমি আবার রিপিট করছি, যে বইতে
যে নগদান বইতে নগদ টাকা বা নগদ সংক্রান্ত লেনদেনের জন্য নগদ টাকার ঘর, ব্যাংক সংক্রান্ত লেনদেনের জন্য ব্যাংক টাকার ঘর এবং বাটা সংক্রান্ত লেনদেনের জন্য বাটার ঘর উভয় দিকে অর্থাৎ ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে উভয় দিকে থাকবে, সেই ঘরকে আমরা সেই বইকে আমরা বলবো 3 ঘরা নগদান বই। এবং এখানে আরেকটা বিষয় যুক্ত করতে হবে, যেটা তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করতে হবে। এখানেও একটু খেয়াল রাখবো, তারিখের ক্রমানুসারে, অর্থাৎ 1, 2, 3, 5, 7 এইভাবে যে তারিখটা ক্রমানুসারে লিখতে হবে। 1 তারিখ লিখার পরে 7 তারিখ লিখার পরে আবার পরবর্তীতে 5 তারিখ লেখা যাবে না, তারিখের ক্রমানুসারে অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা 3 ঘরা নগদান বইয়ের ছকটা আমরা বোর্ডে দেখলাম। এরপরে দেখি 3 ঘরা নগদান বই সংক্রান্ত ছকটা আমরা আরেকটু খেয়াল করি। এটা 1 ঘরা নগদান বই ছক দেখানো আছে, যেটা আমি পূর্বে দেখিয়েছিলাম। এটা 2 ঘরা নগদান বইয়ের ছক, যেখানে নগদ টাকা এবং ব্যাংকের টাকা আছে। আর 3 ঘরা নগদান বইয়ের ছকটা আমরা দেখি। প্রাপ্তি সমূহ বা বিবরণ, যেটাই লিখি না কেন সমস্যা নাই, রসিদ নম্বর, জাবেদা পৃষ্ঠা, তারপর ব্যাংকের টাকা, নগদ টাকা, ব্যাংকের টাকা, বাটা। এরপরে আমরা ছক দেখলাম, তারপরে আসি আমরা একটু ব্যবহারিক সমস্যার সমাধান করব। জনাব রহমান এর নিম্নলিখিত লেনদেনগুলো 2016 সালের ফেব্রুয়ারি মাসে সংগঠিত হয়েছে। এখান থেকে 2016 সালে ফেব্রুয়ারি 1 হাতে নগদ 1 লক্ষ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা, বিনিয়োগের সুদ আদায় হয়েছে 2,000 টাকা, অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন 8,000 টাকা, হীরার নিকট 4,000 টাকার পাওনা 2% বাটায় আদায় হলো, নীরবের নিকট হতে 6,800 টাকার চেক পাওয়া গেল এবং 200 টাকা বাটা মঞ্জুর করা হলো এবং চেকখানি ব্যাংকে দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 300 টাকা এবং ধার্যকৃত চার্জ 50 টাকা। রহিমের নিকট 8,000 টাকা দেনার নিষ্পত্তিতে 7,850 টাকা প্রদত্ত হলো। এই একটি সমস্যা এখানে আমরা উল্লেখ করেছি। এই সমস্যা থেকে আমরা যেটা করব, উপরোক্ত তথ্য হতে মোট আয়ের পরিমাণ কতটুকু আয় হয়েছে, কত টাকার আয় হয়েছে সেটা জানবো। খ, ফেব্রুয়ারি 7, 10, 14 এবং 26 তারিখের লেনদেনগুলির সাধারণ জাবেদা তৈরি করব। উপরোক্ত লেনদেন হতে একটি 3 ঘরা নগদান বই তৈরি করব। তো আমরা প্রথমেই যে ছকটা এঁকেছি, এই ছকটা আর মুছে না ফেলে এই ছকটা গ নম্বরের সমস্যার সমাধান। গ হচ্ছে 3 ঘরা নগদান বই প্রস্তুতকরণ। এটা আমরা না মুছে এখানে আমরা 3 ঘরা নগদান বইটা আগে করব, করার পরে যথাক্রমে ক এবং খ আমরা করতে পারবো। তাহলে আমার এটা আর মুছতে হবে না, কারণ ছকটা একেবারে টোটাল বোর্ডটা জুড়েই আমরা করে ফেলেছি। পরবর্তীতে আমি যথাক্রমে ক এবং খ দেখাবো। ফেব্রুয়ারি 1 এইভাবে আমরা তারিখ দিব। 2016 ফেব্রুয়ারি 1 হাতে নগদ 1 লক্ষ টাকা এবং ব্যাংকে জমার উদ্বৃত্ত 20,000 টাকা। এর অর্থ হচ্ছে যখন আমরা কারবার শুরু করেছি তখন 1 লক্ষ টাকা ক্যাশ ইন হ্যান্ড এবং ব্যাংক ব্যালেন্স 20,000 টাকা নিয়ে আমরা কারবার শুরু করেছিলাম। এটা আমার জমা টাকার পরিমাণ, কাজে এখানে আমরা লিখব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি, নগদ টাকার ঘরে 1 লক্ষ, ব্যাংকের ঘরে 20,000 টাকা। এটা নিয়ে আমরা কারবার শুরু করেছিলাম। যখন কোনো টাকা নিয়ে কারবার শুরু করা হয় তখন সেটা ডেবিট পাশে এইভাবে লিখতে হবে, ব্যালেন্স বিডি। এরপরে দেখি 5 তারিখে কি বলা হয়েছে। ফেব্রুয়ারি 5 বিনিয়োগের সুদ আদায়। আগে আমরা ভাষাটা একটু বুঝি। বিনিয়োগের সুদ আদায়, বিনিয়োগ বলতে কি বুঝি? যখন আমরা আমাদের গচ্ছিত অর্থ ব্যাংকে বা কোনো অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানে ইনভেস্ট করি বা
জমা রেখে তার কাছ থেকে আমরা সুদ পাই, সেটাকে বিনিয়োগের সুদ বলা হয়। এই বিনিয়োগের সুদ একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয় হিসেবে বিবেচিত হয়। বিনিয়োগের সুদ সবসময় আয় হয়। আর যদি আমরা ব্যাংক থেকে লোন গ্রহণ করি, ঋণ নিই, তাহলে ঋণের জন্য যে সুদ দেওয়া হয় সেটা আমাদের খরচ বা ব্যয়। তাহলে বিনিয়োগ করলে, যেমন ব্যাংকে যদি তোমার 1 লক্ষ টাকা থাকে, জমা রাখো, বিনিয়োগ করো, তাহলে ব্যাংক বছর শেষে তোমাকে কিছু সুদ প্রদান করবে। এই সুদটা তোমার নগদ টাকা বৃদ্ধি করবে। আর নগদ বৃদ্ধি হলেই অবশ্যই সেটি আমাদের 3 ঘরা নগদান বইয়ে ডেবিট পাশে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা লিখব কি? বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ কত টাকা পেয়েছি? 2000 টাকা নগদে। 2000 টাকা নগদে পেয়েছি বিনিয়োগের সুদ। এরপরে 7 তারিখ, সুপ্রিয় শিক্ষার্থী, এটা কন্ট্রাএন্ট্রি। অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক থেকে যখন আমরা টাকাটা উত্তোলন করব, তখন ব্যাংকের টাকা কমে যাবে এবং অফিসের জন্য উত্তোলন করলে সেটা আমাদের কারবারের টাকা বেড়ে যাবে, যেটা জাবেদা আমরা করব পরে। তারপরে একটু দেখাই, এটা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? 8000 টাকা। এটা জাবেদার মাধ্যমে আমরা পরে দেখাবো, আবারও দেখাবো, জাবেদা সলভ করব। এটা জাবেদার মাধ্যমে এটা আসে। এটা 7 তারিখের, অ্যাকচুয়ালি 7 তারিখে জাবেদা। তাহলে এইটা নগদে এবং ব্যাংকে দুই পাশে বসে। কন্ট্রাএন্ট্রির সংজ্ঞা যখন আমি পড়িয়েছিলাম এর আগের ক্লাসগুলিতে, তখন কন্ট্রাটা অবশ্যই দুই পাশে হবে, ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে হবে, এবং টাকাটা বসবে একদিকে নগদের ঘরে আর একটার দিকে ব্যাংকের ঘরে বসবে। তাহলে ব্যাংকের ঘরে ক্রেডিট হবে, এখানে 7 তারিখ আমরা লিখি 7 ফেব্রুয়ারি 7। নগদে জমা হলো কত টাকা? 8000 টাকা। নগদ টাকাটা কোথায় থেকে আসলো? ব্যাংক থেকে আসলো। তাহলে এই জায়গায় আমরা লিখব ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব। নগদে আসলো 8000 টাকা। আমরা যদি একটু মনোযোগ না দিই তাহলে কিন্তু জাবেদাটা বুঝতে পারবো না, আর জাবেদা বুঝতে না পারলে আমরা 3 ঘরা নগদান বইতে পোস্টিং দিতে পারবো না, মজা লাগবে না। তো অ্যাকাউন্টিং এর অঙ্ক শিখতে হলে অবশ্যই আমাদের কনসেন্ট্রেশনটা সুন্দর করে দিতে হবে, মনোযোগটা দিতে হবে। অর্থাৎ ক্লাস করার ফাঁকে অবশ্যই অন্য কোনো কাজ করা যাবে না, পুরোপুরি সময়টাই এখানে দিতে হবে। আবার আমরা একটু দেখি যে জাবেদা কি করেছিলাম। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ব্যাংক খতিয়ানে শিখেছিলাম এভাবে। নগদান হিসাব ডেবিট পাশে যখন নগদের ঘরে টাকা লিখব, তখন অপোজিট যে হিসাব খাতটা রয়েছে, যেমন ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবটা ক্রেডিট করে দিয়েছি। এরপরে আমরা ব্যাংক হিসাবে যখন করব, ব্যাংক হিসাবে আমরা টাকা পোস্টিং দেব। এটা 2016 সাল ফেব্রুয়ারি 7 তারিখ। এখানে লিখব নগদান হিসাব। নগদান হিসাব। ব্যাংকের ঘরে টাকা হবে 8000। ব্যাংকের ঘরে 8000 টাকা। তাহলে দেখো, ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে এবং ডেবিট পাশে 8000 টাকা নগদের ঘরে বসেছে। কন্ট্রাএন্ট্রির ফর্মুলা হলো যে সম পরিমাণ টাকা উভয় দিকে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দিকে যথাক্রমে নগদের ঘরে এবং ব্যাংকের ঘরে লিপিবদ্ধ করতে হবে। এই ধরনের এন্ট্রিকেই বলা হবে কন্ট্রাএন্ট্রি। আর কন্ট্রাএন্ট্রির জন্য আমরা এখানে সংক্ষেপে সি বা ক এখানে লিখব। কতে কন্ট্রা অথবা সিতে কন্ট্রা, এটা লিখে রাখবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কন্ট্রা এর আগেও শিখেছিলাম, আজকেও শিখলাম, আবারও মনে রাখার চেষ্টা করব, কারণ 2 ঘরা নগদান বই বা 3 ঘরা নগদান বই পরীক্ষায় আসবেই এবং কন্ট্রাএন্ট্রি অবশ্যই ন্যূনতম একটি থাকবে। এরপর 10 তারিখ আমরা খেয়াল করি, হীরার নিকট 4000 টাকায় পাওনা 2% বাটায় আদায় হলো। আদায় হলে কি হয়? নগদ টাকা বাড়ে না কমে? অবশ্যই নগদ টাকা বাড়ে।
তো নগদ টাকা যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই সেটা নগদান বইতে ডেবিট পার্শ্বে লিপিবদ্ধ করতে হবে। নগদ টাকা বাড়লে বা ব্যাংকের টাকা বাড়লে যে কোনো বৃদ্ধি পাওয়া মানে অ্যাকাউন্টিং এর ভাষায় সেটাকে ডেবিট করা বা জমা করা। তাহলে আমরা 10 তারিখ এখানে লিখব, হীরার নিকট 4,000 টাকা পাওনা আদায় হলো এবং বাট্টা দেওয়া হলো 2%। তাহলে 4,000 টাকা 2% বাট্টা করলে 80 টাকা হয়। এই 80 টাকা আমরা বাটার ঘরে লিখব, বাটার ঘরে 80, আর নগদে পাওয়া গেল 3,920 টাকা, 3,920 কার কাছ থেকে পেলাম? হীরা। হীরা এরপরে 14 তারিখ একটু ক্যালকুলেশনটা নীরবের নিকট হতে 6,800 টাকার চেক পাওয়া গেল এবং 200 টাকা বাটা মঞ্জুর করা হলো এবং চেকখানি ব্যাংকে জমা দেওয়া হলো। নীরবের নিকট হতে 6,800 টাকার চেক পাওয়া গেল। চেক পাওয়ার সাথে সাথে এবং সেটি ব্যাংকে জমা দেওয়া হলো। কার কাছ থেকে পাওয়া গেছে? নীরব। ব্যাংকে জমা দেওয়া হলো 6,800 টাকা, আর বাটা মঞ্জুর করা হলো 200 টাকা। বাটা মঞ্জুর করা হলো 200 টাকা, অর্থাৎ 7,000 টাকা বিক্রয় করা হয়েছিল নীরবের কাছে, সেখান থেকে আমরা 200 টাকা বাটা মঞ্জুর করলাম। এই বাটা হচ্ছে কারবারের জন্য খরচ, আর এর পরিবর্তিতে আমরা 6,800 টাকা পেয়েছি, চেক পেয়েছি এবং চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিয়েছি। কার কাছ থেকে পেয়েছি? নীরবের কাছ থেকে পেয়েছি। আমরা নীরবের নামটা লিখলাম। এরপরে 20 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 300 টাকা এবং ধার্যকৃত চার্জ 50 টাকা। 20 তারিখ এই জায়গাটা একটু বোঝার আছে। মঞ্জুরিকৃত সুদ এবং ধার্যকৃত চার্জ বলতে আমরা কি বুঝি? আমরা ব্যাংকে যখন লেনদেন করি, ব্যাংক নির্দিষ্ট সময় অন্তর, যেমন এই যে আজকে 30 ডিসেম্বর, আগামীকাল 31শে ডিসেম্বর ব্যাংক ক্লোজিং ডে, আমরা সবাই জানি। ব্যাংক ক্লোজিং ডেতে তুমি ব্যাংকে যে টাকা আমানত হিসেবে রেখেছো, সেই আমানতের উপর তোমাকে সুদ প্রদান করবে। এই যে সুদ প্রদান করবে, যে টাকাটা তোমাকে দিবে, তোমার অ্যাকাউন্টে জমা করবে, সেটাকে বলা হবে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। এটার মাধ্যমে তোমার ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ বাড়বে। অনুরূপভাবে ব্যাংক যে সারা বছর ধরে তোমাকে সার্ভিস দিল, সেই সার্ভিস চার্জ হিসাবে তোমার কাছ থেকে কিছু টাকা কর্তন করবে। সেই কর্তনকে বলা হবে ধার্যকৃত চার্জ। সরি। তাহলে মঞ্জুরিকৃত সুদ আমরা 20 তারিখে এখানে লিখব মঞ্জুরিকৃত সুদ। মঞ্জুরিকৃত সুদ কত টাকা ব্যাংক মঞ্জুর করেছে? ব্যাংকের ঘরে 300 টাকা ব্যাংক দিয়েছে আমাকে, ব্যাংকে টাকা বাড়বে। আর 20 তারিখ ফেব্রুয়ারি 20 ধার্যকৃত চার্জ ধার্যকৃত চার্জ ব্যাংক সুদ ধার্য করেছে 50 টাকা। এরপরে আমরা 26 তারিখ দেখি। রহিমের নিকট 8,000 টাকা দেনার নিষ্পত্তিতে 7,850 টাকা প্রদত্ত হলো। প্রদত্ত হলো মানে কি? টাকা কারবার থেকে চলে গেল। প্রদান করা হলে কারবার থেকে টাকা চলে যায়, আর কারবার থেকে টাকা চলে গেলে সেটা কি হবে? ক্রেডিট পাশে লিপিবদ্ধ করতে হবে। 26 তারিখ কাকে দিলাম?
রহিমকে, তাহলে আমরা লিখবো রহিম, পাওনাদার রহিম হিসাব। রহিম হচ্ছে আমাদের পাওনাদার ছিল, সে কত টাকা পেত? ৮,০০০ টাকা পেত। ৮,০০০ পরিবর্তে আমরা কত টাকা দিলাম? ৭,৮৫০ টাকা দিলাম, ৭,৮৫০ টাকা। আর ১৫০ টাকা কিন্তু আমরা দিই নাই। এই ১৫০ টাকাকে আমরা বলবো বাট্রা, ১৫০ বাট্রা। ওরা পেত আমাদের কাছ থেকে কত? ৮,০০০ টাকা। এই ৮,০০০ পরিবর্তে আমরা দিলাম ৭,৮৫০। এই ১৫০ টাকা হলো ছাড় বা বাট্রা। এই ১৫০ টাকা ছাড় বা বাট্রা পাওয়া গেল। যেটা বাট্রা পাওয়া গেল সেটা আয় হলো। আমাদেরকে কিন্তু ৮,০০০ টাকাই পরিশোধ করার কথা ছিল, কিন্তু সে ছাড় দেওয়ার কারণে আমরা ১৫০ টাকা ছাড় পেয়ে ৭,৮৫০ টাকা পরিশোধ করলাম। এই বাটাকে বাট্রা আয় হিসেবে বিবেচনা করা হয়। আর ডেবিট পাশে যে বাটাগুলি হয় সেই বাটাকে খরচ হিসেবে বিবেচনা করতে হয়। এই গেল আমাদের পুনর্ভরণ অবদান বইয়ের যে ব্যবহারিক সমস্যাটা আমি নিয়ে এসেছিলাম তার সমাধান। আমরা এখন ব্যালেন্সিং করে দেখব যে এর নেট ক্লোজিং ব্যালেন্স কত থাকে। এক লক্ষ ১০,১৩,৯২০। নগদের ঘরে যোগফল হবে ১,১৩,৯২০ টাকা। ১,১৩,৯২০। এখান থেকে মাইনাস করতে হবে ক্রেডিট পাশে ৭,৮৫০। ৭,৮৫০। তাহলে ১,০৬,০৭০ হবে আমাদের ব্যালেন্স। একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, যে ব্যালেন্সটা ১,১৩,৯২০ এটা আমরা এই পাশে নিয়ে এসে লিখি ১,১৩,৯২০ ব্যালেন্সটা টানলাম। এখন এই ব্যালেন্স থেকে আমাদের নগদে যে খরচটুকু হয়েছে ৭,৮৫০, এইটা মাইনাস করলে আমাদের ১,০৬,০৭০ টাকা হয়। ১,০৬,০৭০ এই টাকা কিন্তু আমাদের হাতে আছে। এটাকে আমরা ফেব্রুয়ারি মাস ২৮ তারিখে ধরি, ২৮শে ফেব্রুয়ারি ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি ১,০৬,০৭০ টাকা। এরপরে আমরা দেখবো এদিকে ২০, ২৬, ২৭,১০০ টাকা, ২৭,১০০। এই ২৭,১০০ থেকে আমরা মাইনাস ৮,০৫০, ১৯,০৫০, ১৯,০৫০ টাকা আমাদের ব্যালেন্স থাকলো। আর এখানে নামাবো ২৭,১০০ টাকা। এই যে টাকার নিচে যে দুইটি সমান্তরাল রেখা টানা হয়, এই সমান্তরাল রেখাকে বলা হয় ব্যালেন্সিং রেখা বা ব্যালেন্সিং লাইন। এটা টানতে হবে। এখন আমাদের ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে টাকার পরিমাণ কিন্তু মিলিয়ে দিয়েছি ব্যালেন্স সিডি দ্বারা। এখন আরেকটি বিষয় মনে রাখতে হবে যে বাটার যে টাকাটা, বাটাটা আমরা শুধুমাত্র যোগ নামাবো। যেমন এখানে ২৮০ আর এই পাশে হচ্ছে ১৫০, একটি দাগ দিয়ে রেখে দেব, কারণ এটা ব্যালেন্স করছি না। এটা দ্বারা শুধুমাত্র আমরা জানবো যে আমরা কতটুকু বাটা বাবদ খরচ করেছি এই মাসে, ফেব্রুয়ারি মাসে, যে ২৮০ টাকা বাটা বাবদ আমাদের ব্যয় হয়েছে প্রদত্ত বাটা, আর প্রাপ্ত বাটা হচ্ছে আমাদের ১৫০ টাকা। অর্থাৎ বাটার ক্ষেত্রে আমাদের আয়ের পরিমাণ ১৫০ এবং ব্যয় হয়েছে ২৮০। এটা শুধু জানার জন্য আমাদের করতে হবে, এটার জন্য বাটা থেকে বাটার ব্যালেন্স করার প্রয়োজন নেই। জানি না তোমরা কতটুকু বুঝতে পারলে। আসলে একমুখী পড়াশোনা তো, যদি প্রশ্ন করতে তাহলে কোন বিষয়টাতে সমস্যা রয়েছে সেই বিষয়টা আমি আবারও রিপিট করতে পারতাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হতো। তারপরে এই অঙ্কটা আমরা আর একটু
পরে আলোচনা করব। তার আগে আমরা ক এবং ক্ষয়ে যেগুলি আছে সেগুলো একটু জেনে নিব। জেনে নেওয়ার পরে এই অংশটুকুতে একটু সময় থাকলে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। ক নম্বর প্রশ্নের মান হচ্ছে 2। উপরোক্ত তথ্য হতে মোট আয়ের পরিমাণ কত? দেখি, আমরা ফেব্রুয়ারি 1 তারিখে নগদ টাকা এবং ব্যাংকের টাকা নিয়ে কারবার শুরু করেছিলাম, কাজে এটা আমাদের আয় নয়, এটা আগে থেকেই ছিল। 5 তারিখে আমাদের বিনিয়োগের সুদ আদায় হয়েছে, এটা আমাদের আয়। তাহলে এখানে আমরা লিখব মোট আয়ের পরিমাণ নির্ণয়। মোট আয়ের পরিমাণ নির্ণয়। মোট আয়ের পরিমাণ নির্ণয় আমরা একটু ছক করে নিই, যদিও ছক করা বাধ্যতামূলক নয়। তারিখ, হিসাবের নাম বা খাত, টাকা। তারিখ দেখো, 5 তারিখ, ফেব্রুয়ারি 5, বিনিয়োগের সুদ আদায়। এটা সুদ হতে আয়। কত টাকা আদায় হয়েছে? 2000 টাকা। বিনিয়োগের সুদ হতে আয় 2000 টাকা। অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন, এটা আয় নয়। হীরার নিকট হতে এত টাকা আদায় হলো। হীরার নিকট 4000 টাকা পাওনার 2% বাটায় আদায় হলো। 2% বাটায় আদায় হলে আমরা আদায় করেছিলাম 3920 টাকা। তাহলে এখানে হীরার নিকট হতে আদায় 10 তারিখ, ফেব্রুয়ারি 10, হীরার নিকট হতে আয়। হীরার নিকট হতে আয় 3920। এরপরে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এত টাকা, আর ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এত। তো ব্যাংক আমাদেরকে কতটুকু সুদ দিয়েছে? 300 টাকা। তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 20 তারিখ, মঞ্জুরিকৃত সুদ, এটা আমাদের আয় 300 টাকা। এই তিনটি আমাদের আয়ের খাত। টোটাল আয় হয়েছে আমাদের 3 2 20, 6220 টাকা। 6220 টাকা আমাদের আয়, মোট আয়। এরপরে আমরা ফেব্রুয়ারি মাসের খতে কিছু আলোচনা আছে, যে 7, 10, 14 এবং 26 তারিখের লেনদেনগুলি জাবেদা, সাধারণ জাবেদা তৈরি করা। আমরা সংক্ষিপ্ত আকারে জাবেদার ছক দাগে নিলাম। তারিখ, হিসাবের খাত, খপ, ডেবিট, ক্রেডিট টাকা। আমরা জাবেদার ছক সবাই জানি। এখন ফেব্রুয়ারি 7 তারিখে
ফেব্রুয়ারি 7 তারিখে কি ট্রানজেকশনটা ছিল একটু দেখি। অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন করা হলো, ব্যাংক থেকে টাকা চলে গেল, ব্যাংক ক্রেডিট হবে, আর অফিসের জন্য উত্তোলন করা হলে নগদ টাকা বাড়বে। তাহলে এটা যাবে হবে নগদান হিসাব ডেবিট, হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু অফিসের প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করা হলো, আমি ব্যাখ্যাটা এখানে লিখছি না, তোমরা সবাই জানো যে এরকম ক্ষেত্রে ব্যাখ্যা যদি না চায় তাহলে ব্যাখ্যা লেখার প্রয়োজন নাই। আর ব্যাখ্যাটা আমি মুখে বলে দিচ্ছি যে যেহেতু অফিসের প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করা হলো। এরপরে 10 তারিখে যে ট্রানজেকশনটা, ফেব্রুয়ারি 10, এখানে বলা আছে হীরার নিকট 4000 টাকার পাওনা 2% বাট্রায় আদায় হলো। আদায় হলে নগদান হিসাব ডেবিট, ডেবিট 7 তারিখের টাকার পরিমাণ ছিল 8000, $3,920 প্রদত্ত বাট্টা 80 টাকা, দেনাদার হীরা, হীরা 4000 টাকা। 10 তারিখে জাবেদা আমরা কি লক্ষ্য করি, নগদ পাওয়া গেছে 3,920 টাকা, বাটা প্রদান করা হয়েছে 80 টাকা, আর দেনাদার হীরার কাছ থেকে পেয়েছিলাম, দেনাদার হীরার কাছে পাওনা ছিল অ্যাকচুয়ালি 4000 টাকা। 4000 টাকার পরিবর্তে আমরা 3,920 টাকা পেয়েছি, আর 80 টাকা বাটা বাবদ তাকে ছাড় দেওয়া হয়েছে। এটা 10 তারিখের জাবেদার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি। এরপরে 14 তারিখে যেটা বলা হয়েছে, নীরবের নিকট হতে 6,800 টাকার চেক পাওয়া গেল এবং 200 টাকা বাটা মঞ্জুর করা হলো এবং চেকখানি ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে 14 তারিখ ব্যাংকে জমা দিলাম কত, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট 6,800 টাকা, প্রদত্ত বাট্টা 200 টাকা, নীরব, দেনাদার নীরব দেনাদার নীরবের পরিমাণ হবে 7,000 টাকা, 7,000 টাকা। অর্থাৎ দেনাদার নীরবের কাছ থেকে আমরা 7,000 টাকা পেতাম, তাকে 200 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো এবং 200 টাকা ডিসকাউন্ট দিয়ে অবশিষ্ট 6,800 টাকার আমরা চেক পেয়েছি। চেকটি নগদে না রেখে আমরা সরাসরি ব্যাংকে জমা দিয়েছি, যার জন্য এটাকে ব্যাংক হিসাব ডেবিট অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে 26 তারিখের একটি ট্রানজেকশন আমাদের লিখতে হবে। আমরা 26 তারিখ এখানে একটু দেখে দিই, ফেব্রুয়ারির 26 তারিখ, এদিকার ঘর জায়গা নেই। 26 তারিখ রহিমের নিকট 8,000 টাকা দেনার নিষ্পত্তিতে 7,850 টাকা প্রদত্ত হলো, 7,850 টাকা প্রদত্ত হলো। কাকে দিলাম আমরা টাকা, রহিমের নিকট 8,000 টাকা দেনার নিষ্পত্তিতে। তাহলে পাওনাদার রহিম হিসাব 8,000, নগদান হিসাব ক্রেডিট 7,850, প্রাপ্ত বাটা 150, এই দুইটি মিলে হবে 8,000 টাকা। অর্থাৎ পাওনাদার রহিম আমাদের কাছে 8,000 টাকা পেত, তাকে আমরা 7,850 টাকা দিয়ে তার কাছ থেকে ছাড় পেয়েছি 150 টাকা।
এই 150 টাকা আমাদের অ্যাকচুয়ালি আয়। এই 150 টাকা ছাড় নিয়ে 7,850 টাকা তাকে পরিশোধ করে পূর্ণ নিষ্পত্তি করা হয়েছে 8,000 টাকা, অর্থাৎ 8,000 টাকা আমরা পরিশোধ করলাম 7,850 টাকার মাধ্যমে। তাই সময় আছে আর না? এর মধ্যে আমরা আরেকটু আলোচনা করব তোমাদের জন্য, সেটা হলো আমরা যথাক্রমে এই সমস্যা থেকে মোট আয়ের পরিমাণ নির্ণয় করলাম, জাবেদা শিখলাম এবং 3 ঘরা নগদান বই শিখেছি। 3 ঘরা নগদান বইতে গিয়ে আমরা কন্ট্রাএন্ট্রি শিখেছি। কন্ট্রাএন্ট্রি এর বৈশিষ্ট্য জানলাম যে কন্ট্রাএন্ট্রিটা অ্যাকচুয়ালি কি। কন্ট্রাএন্ট্রি একটি নগদান বইয়ের উভয় দিকে লিপিবদ্ধ করতে হবে এবং উভয় ঘরে, অর্থাৎ নগদের ঘরে এবং ব্যাংকের ঘরে লিপিবদ্ধ করতে হবে। আর নগদান বহি করতে গিয়ে আমাকে অবশ্যই ব্যালেন্স, সিডি এবং বিডি লিখতে হবে। এখানে যে ব্যালেন্স সিডিটা আমরা করেছি এইটা ঠিক মার্চ এর 1 তারিখ ব্যালেন্স বিডি এই নাম দিয়ে 1,06,070 টাকা এখানে লিখতে হবে, আর 19,050 টাকা ব্যাংকের ঘরে লিখতে হবে। এটাকে কিন্তু অবশ্যই আমরা ক্লোজিং ব্যালেন্স বা ক্লোজিং রেখা টেনে সমাপ্ত রেখা টানবো না, এভাবে খোলা রাখবো। এরপরে যখন আবার মার্চ মাসের অন্যান্য লেনদেনগুলি আসবে যথাক্রমে এইটার মতো করে সেই লেনদেনগুলি এখানে লিপিবদ্ধ চলবে। এটি একটি চলমান প্রক্রিয়া বা চলমান ধারা। এইভাবে আমরা মার্চ মাস, এপ্রিল মাস, মে, জুন, ডিসেম্বর পর্যন্ত আমরা হিসাব ক্লোজ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের অ্যাকচুয়ালি কোন জায়গায় প্রবলেম আছে সেটা যদি তোমরা মেসেঞ্জারের মাধ্যমে মেনশন করো তাহলে আমি আরো একটু তোমাদের শেখাতে পারবো। তারপরে আরেকটা বিষয় একটু আলোচনা করবে এখান থেকে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এবং ধার্যকৃত চার্জ, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছিলাম, আবারও করি। ব্যাংকে যখন আমরা টাকা জমা রাখি তখন সেটাকে বলা হয় বিনিয়োগ। ব্যাংকে টাকা জমা রাখলে সেটাকে বলা হবে বিনিয়োগ। এই বিনিয়োগের উপর যে সুদ ব্যাংক আমাদেরকে প্রদান করে সেটাকে আমরা বলি মঞ্জুরিকৃত সুদ। আর ব্যাংক আমাদের হিসাব রাখার জন্য যে খরচ বা চার্জ কেটে রাখে সেটাকে আমরা বলবো ব্যাংক চার্জ। দেখি প্রবলেমটা একটু দেখি। নীরবের নিকট হতে 6,800 টাকার চেক পাওয়া গেল এবং 200 টাকার বাটা মঞ্জুর করা হলো এবং চেকখানি ব্যাংকে জমা দেওয়া হলো 14 তারিখ। 14 তারিখ এইটা আমরা কিন্তু দেখিয়েছি, অনেকে তোমরা মেসেজ করেছো যে নীরবের নিকট হতে যে চেকটা পাওয়া গেল সে চেকটা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। ব্যাংকে জমা দেওয়ার কারণে চেকটা সরাসরি আমাদের ব্যাংকের ঘরে জমা হয়েছে, এটা নগদের আদায় হয়নি, যার জন্য নগদান ঘরে আসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নীরবের নিকট থেকে যে চেকটি পাওয়া গেল, নীরবের নিকট হতে 6,800 টাকার চেক পাওয়া গেল এবং 200 টাকা বাটা মঞ্জুর করা হলো এবং চেকখানি ব্যাংকে জমা দেওয়া হলো। 6,800 টাকার চেক পেয়ে নগদান বইতে অন্তর্ভুক্ত না করে সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যার জন্য ব্যাংকের ঘরে ডেবিট করা হয়েছে এবং তাদেরকে 200 টাকা বাটা মঞ্জুর করা হয়েছে, যার জন্য বাটার ঘরে 200 টাকা দেওয়া ছিল। অ্যাকচুয়ালি নীরবের কাছ থেকে, এখানে একটু বিষয়টা হাইড করা আছে, নীরবের কাছ থেকে আমাদের পাওনা ছিল 7,000 টাকা। নীরবের কাছ থেকে পাওনার পরিমাণ ছিল 7,000 টাকা। এই 7,000 টাকার মধ্যে নীরব আমাদেরকে দিয়েছে 6,800 টাকা এবং এটা চেক আকারে দিয়েছে এবং চেকটি আমরা নগদে অন্তর্ভুক্ত না করে সরাসরি ব্যাংকে জমা করে দিয়েছি। আর এই 200 টাকা আমরা বাটা হিসেবে অন্তর্ভুক্ত করেছি বাটার ঘরে। আশা করি তোমাদের প্রশ্নের জবাব পেয়েছো। আর
আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলি ছিল, প্রথমে আয়ের পরিমাণ নির্ণয় করা, জাবেদা করা এবং 3 ঘোড়া নগদান বইয়ের সমাধান করা আমরা করেছি। তোমাদের যে প্রশ্নটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, স্যার যে বছর লিপ ইয়ার থাকে সে বছর ফেব্রুয়ারি মাসের ব্যালেন্সিং এ কিন্তু 29 তারিখ দিতে হবে না, 28 তারিখ দিতে হবে। হ্যাঁ, তোমরা লিখেছো 28 তারিখ, আমি তো 28 তারিখে দিয়েছি, আমি তো 28 তারিখে লিখেছি, ফেব্রুয়ারি মাসকে 28 তারিখে ধরেই আমি অন্তর্ভুক্ত করেছি ব্যালেন্সটা। কাজেই 29 তারিখের প্রশ্নই আসে না। তুমি যে মেসেজটা লিখেছো এটা না লিখলেও পারতে। স্যার স্লাইড দেখতে পাচ্ছি না। তোমার মোবাইলটা একটু সুন্দর করে ভালো মোবাইলটা নিও, কারণ মোবাইলের সমস্যা থাকলে স্লাইড দেখতে পাবে না, অথবা ঘরের আলোর যে স্বল্পতা থাকতে পারে সেটার কারণেও স্লাইড দেখার অসুবিধা হতে পারে। আশা করি এই সমাধান তোমরা নিজেরাই করে নিতে পারবে। আর আরেকটা প্রশ্ন, লায়লা তাসনিম নরিন, স্যার 14 তারিখে নীরবের কাছ থেকে টাকা আদায় করেছিলাম, সেটা কেন আদায়ের মধ্যে এলো না? আরে বাবা, আদায়ের মধ্যে না যদি আসে তাহলে আমি ব্যাংকে এখানে দেখিয়েছি তো, তুমি কি অঙ্কটা দেখেছো? আদায়ের মধ্যে এসেছে ও আচ্ছা, হ্যাঁ আমি আমি বুঝতে পেরেছি তোমার প্রশ্নটা। তুমি মনে হয় বলেছো যে আমরা ক অংশে যেটা দেখিয়েছিলাম, ক অংশে আদায়ের মধ্যে এটা দেখেছি কিনা এই মুহূর্তে তো স্লাইড আমি দেখতে পাচ্ছি না। তো ক অংশে যদি আদায়ের মধ্যে এটা দেখানো না হয়ে থাকে, নীরবের নিকট থেকে যেটা আদায়ের অংশটুকু অবশ্যই 6,800 টাকা এটা পাওয়া গেলে এবং ব্যাংকে জমা দেওয়া হয়েছে, এটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক আদায় করেছে। নগদান বইতে এটা আদায় করা হয়নি, যার জন্য এটা দেখানো হয়নি। ব্যাংক আদায় করেছে। আমরা নগদে আদায়ের পরিমাণটা জানতে চেয়েছি, নগদ কতটুকু আদায় হয়েছে সেটা আমরা এখানে দেখিয়েছি। তাই ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চর্চা করো। আশা করি আমরা আবারও অন্য অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং লেখাপড়া চালিয়ে যাও। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ।